সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত সাংবাদিক মাসুদ কামালের একটা ভিডিও এবং ভিডিওতে কিছু দর্শকের কমেন্ট এবং সেটা নিয়ে মাসুদ কামালের বিশ্লেষণ, এই ব্যাপারগুলো একটা আলোচনার জন্ম দিয়েছে। এবং সেই আলোচনার জন্ম দিয়েছে এই কারণেই যে সেই আলোচনার মধ্যে যেটা উঠে এসেছে সেটা হলো যে ডিসেম্বরের দেশে ভয়ানক একটা রাজনৈতিক সংঘাত ঘটবে, একটা রাজনৈতিক বিপর্যয় ঘটবে, এই ব্যাপারটা আলোচনা হচ্ছে। হঠাৎ করে ডিসেম্বর কেন? ঠিক ডিসেম্বরেই ভয়াবহ রাজনৈতিক সংঘাত কিংবা বিপর্যয় এগুলো ঘটবে কেন? কারা ঘটাবে? পেছনের দরজা দিয়ে কারা কোন প্ল্যান করছে? বাংলাদেশের রাজনীতি কি সত্যি সংঘাতের দিকে যাচ্ছে? যেটা আমরাও নানাভাবে বিশ্লেষণ করেছি যে আগামী নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি সংঘাতময় হতে পারে, কিন্তু স্পেসিফিক ডিসেম্বরে রাজনৈতিক সংঘাত তৈরি হবে, এই আলোচনাটা কেন আসলো? দৈনিক কালের কণ্ঠও এটা নিয়ে বেশ একটা ভালো রিপোর্ট করেছে। সেই রিপোর্টের আলোকেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে কোন প্রেক্ষাপটে ডিসেম্বরটাকেই বেছে নেওয়া হলো এবং কোন প্রেক্ষাপটে মাসুদ কামালকে দায়ী করা হচ্ছে যে আপনার গত সরকারের যে পতনের আন্দোলন, সেই পতনের আন্দোলনের পক্ষে যে আপনি অবস্থান নিয়েছিলেন, এক বছর পরে এসে আপনি কি মনে করছেন যে আপনার সেই অবস্থানটা ঠিক ছিল? এত প্রশ্ন কেন উঠছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডিসেম্বরে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে, এই প্রসঙ্গটা উঠে এসেছে মাসুদ কামালের একটা ভিডিওকে কেন্দ্র করে। সেই একটা ভিডিওতে মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথা, সেখানে একটা ভিডিওতে একজন মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ, তিনি মন্তব্য করেছেন এরকম একটা মন্তব্য। মাসুদ কামাল এই দর্শকের মন্তব্যের আবার ব্যাখ্যাও দিয়েছেন। মোহাম্মদ ইউসুফ নামের ওই দর্শক লিখেছেন, আমার মনে হয় সহসাই নির্বাচন হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে। দর্শকের কথা শিরোনামে অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফের ওই মন্তব্যের ব্যাখ্যায় মাসুদ কামাল বলেছেন, ইউসুফ সাহেবের কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, এই ধরনের কথা আমি কিন্তু আরও অনেকের মুখে শুনেছি। অর্থাৎ এই ধরনের কথা যে সমাজে আলোচিত হচ্ছে সেটা কিন্তু সত্য। তারা মনে করছেন যে হয়তো ইউনূস সরকার শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নাও পেতে পারেন। কেন পাবেন না? কি ঘটবে? ডিসেম্বরে কি সরকার পরিবর্তন হবে নাকি অন্য কোনো পরিস্থিতির জন্ম নেবে? বলছেন এ ধরনের সংশয়, এ ধরনের আশঙ্কা তারা কেন করছেন, তারা কিছু ব্যাখ্যা আমাকে দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না। অর্থাৎ ব্যাখ্যার মধ্যে কিছু সেন্সিটিভ ব্যাপার রয়েছে। রাজনৈতিক অঙ্গনে সেন্সিটিভ ব্যাপার তো অনেকেই থাকতে পারে, যে সেন্সিটিভ ব্যাপারগুলো আসলে যারা বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, তারা উগলে দেন না। মাসুদ কামাল তো ওই ধরনের ইউটিউবার না যে সকল ইউটিউবাররা বিদেশে বসে থেকে অন্যের বউয়ের পরকিয়া কিংবা অন্যের বউয়ের টেলিফোন আলাপ কিংবা অশ্লীল ভাষায় কার পেছনে কে কি দেবে, কার পেছনে কে কি ঢোকাবে, এই ধরনের ভাষা ব্যবহার করে পর্যালোচনার নামে এক ধরনের কি বলবো নীল ভিডিও জনসম্মুখে প্রকাশ করার মতো সাংবাদিক তো মাসুদ কামাল না। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত একজন সাংবাদিক তিনি, সুতরাং তিনি এই ব্যাপারটা এড়িয়ে গেছেন। তাহমিনা আক্তার নামের এক দর্শক আবার লিখেছেন, মাসুদ কামাল ভাই বুঝতে পারছেন খাল কেটে কুমির এনেছিলেন কিনা, যে কথা বলছিলাম আমি একটু আগে শিরোনামেই বলছিলাম। এর ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, তার বক্তব্য হলো বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের নানা অনিয়ম নিয়ে আমি কথা বলেছি এবং তার বক্তব্য হলো যে ওই সমস্ত কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এরপর যারা এসেছেন তারা আসলে কুমিরের মতো। অর্থাৎ খাল কেটে যে কুমির আনার পদ্ধতি, সেই পদ্ধতিতে আমিও অংশগ্রহণ করেছিলাম আওয়ামী লীগের সমালোচনা করে। তারা আমাদের জন্য নানা রকমের সমস্যা করছেন। দেখুন, আপনি আগেই কিছু বলতে পারবেন না যে কোনটা কুমির আর কোনটা খাল, এটা বোঝা বড় কঠিন। তবে আমি এটুকু অন্ততপক্ষে বুঝতে পারি যে নতুন সরকার এসেছে, তারা আমাদের প্রত্যাশা মেটাতে পারেনি, এটা সত্য।
মাসুদ কামাল তো আর নগ্নভাবে বলবেন না যে হ্যাঁ খাল কেটে কুমির আনা হয়েছে। তিনি সুন্দরভাবে সাবলীল ভাষায় এবং খুবই পরিশীলিত ভাষায় বোঝানোর চেষ্টা করলেন যে যারা এসেছে তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এটাই কিন্তু বাস্তবতা যে এই সরকারের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল, অনেক ইস্যুতে প্রত্যাশা ছিল, কিন্তু প্রত্যাশাগুলো বারবার বিভিন্ন জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে। কখনো বিভিন্ন উপদেষ্টার কারণে, কখনো প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কারণে, কখনো প্রধান উপদেষ্টার আশীর্বাদপুষ্ট রাজনৈতিক দলের কারণে নানাভাবে আমাদের প্রত্যাশাগুলো ধাক্কা খাচ্ছে বারবার। সোহেল রানা নামের একজন লিখেছেন, আমার মনে হয় না নির্বাচন হবে, হইলেও ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না, ইতিহাসের সবচেয়ে লজ্জিত, অপমানিত, বাজে নির্বাচন হবে। মাসুদ কামাল এই মন্তব্যের ঘরে তিনি লিখেছেন যে সোহেল সাহেবের এ ধরনের আশঙ্কার পেছনে কি কারণ আছে তিনি তা ব্যক্ত করেননি, তবে আমরা এ ধরনের আশঙ্কা কিছুটা হলেও পোষণ করি। অর্থাৎ যে দর্শক যে কথা বলছেন যে ইতিহাসের সবথেকে কলঙ্কিত নির্বাচন হবে, মাসুদ কামালও অনেকটা তিনি বলছেন যে এই ধরনের আশঙ্কা আমরাও পোষণ করি। তবে আমরা এ ধরনের আশঙ্কা কিছুটা হলেও পোষণ করি। আমার ধারণা নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হবে, তবে সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কোনো কারণ নেই, যেটা প্রধান উপদেষ্টা দাবি করেছেন যে এবারের নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেটা হওয়ার কোনো কারণ নেই বলে মাসুদ কামাল মনে করছেন। এটা আমার মনে হয় এই কারণ নাই যে বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচনে তাদের পছন্দের কোনো প্রার্থীকে পাবে না। অর্থাৎ তিনি আওয়ামী লীগের প্রসঙ্গই তিনি বলছেন যে আওয়ামী লীগের যে কোটি কোটি ভোটার রয়েছে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থী পাবে না যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয়। সুতরাং নির্বাচনটা একপেশে হবে, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না, ওই বিগত সরকারের মতোই একপাক্ষিক নির্বাচনই হবে। এজন্যই মনে করি এই নির্বাচনটা খুবই একটা বিতর্কিত নির্বাচন হবে। অর্থাৎ আগামী নির্বাচনটা যে বিতর্কিত নির্বাচন হবে সে কথাও তিনি বলছেন। মাসুদ কামালের এই স্পষ্ট ভাষ্যের কারণে নানা পক্ষ তার সমালোচনা করেন, নানা পক্ষ তাকে হুমকি ধামকি দেন। সম্প্রতি প্রফেসর কলিমুল্লাহ গ্রেপ্তারের পরে একটা আওয়াজ উঠেছিল যে এরপরে হয়তো মাসুদ কামাল। আমরা গতকালকেই দেখেছি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তার একটা ভিডিও যে তাকে সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি, যিনি গোলাম আজম পুত্র, সেই গোলাম আজম পুত্র তাকে ফেসবুক পোস্ট দিয়ে সরাসরি হুমকি দিয়েছেন, দেখে নেওয়া মানে প্রস্তুতি নিতে বলেছেন পান্নাকে। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু সমাজে ঘটছে। অর্থাৎ যখনই কেউ মানে সমাজের দর্পণ হয়ে, আয়না হয়ে সত্য কথা বলে, এই মাসুদ কামালরা, পান্না ভাইরা তারা কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেদারসে কথা বলেছে এবং তখন তাদেরকে জামাত শিবির ট্যাগও দেয়া হয়েছে। এখন যখন আবার তারা সত্য কথা বলছেন, কিংবা আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করছি, আমরা মানে যারা কেউ আমাদের মধ্যে আওয়ামী লীগের দ্বারা ট্যাগ খেয়েছেন, কেউ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দ্বারা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা যখন মনে করছি যে সরকারের ভুলগুলো সমালোচনা করা উচিত, সরকারের ভুল নিয়ে কথা বলা উচিত, তখন আবার আওয়ামী ট্যাগ, ফ্যাসিস্টের দোসরের ট্যাগ, এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো সমাজে বন্ধ হবে এই সরকারের আমলে, সেটাই কিন্তু প্রত্যাশা ছিল। এই সরকারের আমলে বাকস্বাধীনতা থাকবে, যদিও মানে বাকস্বাধীনতা নেই এটা বলা যাবে না, কারণ মূলধারার গণমাধ্যমে অত বেশি বলা না গেলেও যেটা উন্মুক্ত মাধ্যম অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন বিশ্লেষক তারা কিন্তু সরকারের সমালোচনা করছেন এবং মূলধারার গণমাধ্যমেও তারা যখন যাচ্ছেন তারা কিন্তু সরকারের সমালোচনা করছেন। এখন পর্যন্ত এরকম কিছু হয়নি, এরকম কোনো নগ্ন দৃষ্টান্ত দেখা যায়নি যে সরকারের সমালোচনার জন্য সরকার কাউকে গ্রেপ্তার করেছে কিংবা কাউকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে। এটা একটা পজিটিভ দিক, কিন্তু তাও নানাভাবে সমালোচনা হয় যে এই সরকারের আমলে বাকস্বাধীনতা নেই, এই সরকার মূলধারার গণমাধ্যমকে কন্ট্রোল করার চেষ্টা করে। সেটা অনেকাংশে ঠিক। সরকার সরাসরি
চাকরি না করলেও সরকারের উপদেষ্টারা কিংবা প্রেস সেক্রেটারিরা এই কাজ যে করেন সেটা গণমাধ্যমের বিভিন্ন অ্যাপ্রোচ দেখলে সেটা টের পাওয়া যায়। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করি যে আগামী নির্বাচনটা পৃথিবীর মানে ইতিহাসের সেরা নির্বাচন না হলেও যেন বিতর্কিত নির্বাচন না হয়, যেন একপেশে নির্বাচন না হয়, যেন গ্রহণযোগ্য নির্বাচন হয়, সবার অংশগ্রহণ যেন থাকে এবং সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশে একটা সরকার যেন আসতে পারে, যে সরকার ফাংশন করতে পারবে। যদি একপাক্ষিক নির্বাচন হয় তাহলে যে সরকার আসবে সেই সরকার ফাংশন করতে পারবে না, বিতর্কিত হবে সেই নির্বাচন এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে সেই সরকার 5 বছর মেয়াদ পূরণ করতে কিন্তু হিমশিম খেয়ে যাবে। সেরকম পরিস্থিতিতে কোনো সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা এই সরকারের করা উচিত হবে না বলেই আমরা মনে করি। সেই ক্ষেত্রে যে কাজটা করা উচিত সেই কাজটা করার মতো মানসিক প্রিপারেশন এই সরকারের আছে কিনা সেটাও একটা বড় বিষয়। দর্শক, আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।